সেবার তারানাথের কাছে কিশোরী আবদার করল, মাতৃস্নেহের সাথে কি পৃথিবীর কোনো জিনিসের তুলনা চলে ঠাকুরমশাই? একবার এই মাতৃস্নেহের আতিশয্যকে রুখতে হয়েছিল আমাকে। কোন মা তার ছেলেকে ভালোবাসে না, কিন্তু সেই ভালোবাসা যদি অপর পক্ষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন তো আমাকে রুখতে হয়। অবশ্য যদি সঠিকভাবে দেখা যায় তাহলে সূত্রপাতটা না না ঠাকুরমশাই, একদম প্রথম থেকে গোটা ঘটনাটা শুরু করুন। আমরা মাঝখান থেকে গল্প শুনব বলে এসেছি নাকি? বেশ, তবে শোনো। তখনকার দিনে কিছু কিছু গ্রাম থাকত, যে গ্রামের মানুষের মধ্যে হিংসার পরিমাণ এত বেশি থাকত যে অন্য বিষয় হিসেবেই ধরা হতো। এমনই এক গ্রাম ছিল কুলতলি। কুলতলি গ্রামের জমিদার ভীষণ কুচক্রী ছিল। যাকে তার মনে ধরত না তাকে পৃথিবী থেকে গায়েব করতে দুবার ভাবত না। এমনই একদিন, কি খাজাঞ্চি, তোমাকে যে বলা হয়েছিল মোটা টাকা উসুল করতে কৃষকদের কাছ থেকে, তা তুমি কি সেই কাজটা সেরেছ? আগে ইতিমধ্যে প্রায় প্রত্যেক কৃষকের কাছ থেকে চড়া সুদের টাকা উসুল করে এই কোষাগার ভর্তি করে রাখা হয়েছে। কিন্তু জমিদার বাবু, এই সমস্যা ওই একজন করে প্রত্যেকবার। কে ঠিক মতো খাজনা দেয় না? জমিদার মশাই, ওই রতন আর তার বৃদ্ধা মা প্রত্যেকবার আমাদের কথাকে অমান্য করে। এর আগের দুবার ওদের মুখ পানে চেয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু কতদিনই বা এরকম চলে বলুন দেখি। এদিকে স্থানীয় পঞ্চায়েত থেকে নিজের সুযোগ সুবিধাটি বুঝে নিতে তারা পিছপা হয় না, শুধু খাজনা দেবার বেলাতেই বুড়ো আঙুল দেখায়। এ কথা তো আমাকে আগে বলনি। আগে জমিদার মশাই, গরিব মানুষ বলে মুখ পানে চেয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আর তো ছাড়লে চলে না। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল তো বাঁকাতে হবেই। বৃদ্ধার ছেলেটাকে কোথায় পাঠাতে হবে আশা করছি সেটা আর তোমাদেরকে বলে দিতে হবে না। কাজ যেন কালকের মধ্যেই হয়ে যায়। সেই রাতেই রতন খেতে বসেছে, আর বৃদ্ধা মা রতনকে বলছে, হ্যাঁ রে বাবা, এইভাবে বারবার জমিদারের খাজনা না দিলে তো জমিদার আমাদের ওপর খেপে যাবেন। তখন যদি কিছু ভালো মন্দ করে দেয় আমাদের। ওসব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না মা। দোষ কি আমাদের নাকি? ও কেন চড়া সুদে খাজনা নেবে? প্রাপ্য অংশটুকু নিক, অবশ্যই আমরা দিয়ে দেব। কিন্তু চোর জুলুম আমি একদম সহ্য করতে পারি না মা। তার জন্য যদি আমাকে মরতে হয় তবে আমি রাজি। এমন সময় বাইরে থেকে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনতে পেল তারা। সবাই মিলে তাদের সম্পূর্ণ ঘরকে ঘিরে ফেলল। ওই দেখ বাবা, জমিদারের পেয়াদারা মনে হচ্ছে আমাদের ঘরটাকে ঘিরে ফেলেছে। এখন এখন কি হবে? চুপ করে বসে থাকো মা। ওরা যতই ভয় দেখাক না কেন আমাকে টলাতে পারবে না। তুমি কোনো কথা বলো না, আর কান্নাকাটি তো একদমই করবে না। কিন্তু তারা আর কথা বলবার সময় পেল না। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল তাদের ঘর। ভেতর থেকে ভীষণ আর্তনাদ শোনা গেল। জমিদারের পেয়াদারা বাইরে দাঁড়িয়ে এই নারকীয় ঘটনা দু চোখে দেখল যতক্ষণ না ওই মা বেটা এবং তাদের বাড়িটা
আগুনে পুড়ে ছায়ে পরিণত হয়। আমার তখন বয়স কতই বা হবে, ওই 23 কি 24, কিন্তু এই বয়সেও আমি অনেক জ্ঞানী যোগী সাধুর সংস্পর্শে এসে বেশ ভালোই শাস্ত্র এবং তন্ত্র জ্ঞান লাভ করেছি। তো এইভাবে একদিন এদিক সেদিক ঘুরতে ঘুরতে কুলতলি গ্রামে এসে পৌঁছাই। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম নিকো। আমি একজন ব্রাহ্মণ সন্ন্যাসী, পথে পথে ঘুরে বেড়াই। তো আজকেই ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে পৌঁছেছি। আপনি ব্রাহ্মণ তো? তাহলে ঠিক আছে, না হলে এই গ্রামে যেসব উপদ্রব শুরু হয়েছে, আপনি এক কাজ করুন, আপনি কি এই গ্রামে আজকে রাত্রে থাকবেন? তবে আমাদের কাছে আমাদের বাড়িতেই চলুন। আপনার বাড়িতে যেতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি বলুন তো, আমি যদি রাত্রে বাইরে থাকি তাহলে অসুবিধেটা কোথায়? কি আর বলবো বলুন, আপনি ভূতে বিশ্বাস করেন? এই গ্রামে সেই ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। প্রায় প্রত্যেক দিন রাতে জমিদারের এক একটি পেয়াদা নিখোঁজ হয়ে যাচ্ছে। হাজার পাহারা দিয়েও কিছুই করা যাচ্ছে না। সকালবেলায় ওই পেয়াদাদের মুন্ডবিহীন মৃতদেহগুলি আমাদের গ্রামে যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা খুবই আতঙ্কে আছি। গ্রামবাসীদের কথা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম। এ তো শুধু ভৌতিক উপদ্রব নয়, রীতিমতো পৈশাচিক উল্লাস। কিন্তু কেন এমন হচ্ছে সে কথা কি এই গ্রামবাসী জানে? আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে বলতে পারবেন কি কারণে এমন ঘটনা ঘটতে শুরু করেছে? সব কিছু হয়েছে ওই বদমাস জমিদারের কারণে। আমাদের রক্ত চোষবার জন্য ও একাই যথেষ্ট। 1 মাস আগে তো একটা পরিবারকে পুড়িয়ে মারলো তারা। সবাই বলছে সেই মা বেটাই তাদের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। এরকম বেপরোয়াভাবে মানুষগুলোকে হত্যা করছে আর জমিদার চুপ করে বসে আছে। এর আগে কোনো সাধু বা তান্ত্রিক ডেকেছিলেন নাকি? কোনো এক তান্ত্রিককে ধরে এনে সে নিজেকে বাঁচাবার জন্য তাবিজ করিয়ে হাতে ঝুলিয়ে রেখেছে, আর আমাদের ছেড়ে দিয়েছে মরবার জন্য। আমরা কি দোষ করেছি আপনি বলুন? গ্রামবাসীর কথা শুনে জমিদারের উপর আমার প্রচণ্ড রাগ হলো। আমি মনে মনে স্থির করলাম, আজ রাতেই সেই অতৃপ্ত আত্মাকে আহ্বান করব। তারপর তার কাছে জানতে চাইব কে কারণে সে আসল অপরাধীকে ছেড়ে দিয়ে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করছে। সে রাতে আকাশের অবস্থা একদম ভালো নয়। চারিদিকে যেন অশনি সংকেতের কালো মেঘ ছেয়ে গেছে। দূরে ঘন ঘন বাজ পড়ছে, ভীষণ শব্দে জোরালো বাতাস বইছে। তার সাথে ধুলো এবং গাছের শুকনো পাতা আমার মুখে এসে লাগছে। আমি একটি নিরিবিলি জায়গায় বিরাট এক বটগাছের নিচে ধ্যানে বসলাম। হে অতৃপ্ত আত্মার দল, আমি তোমাকে আহ্বান করছি। তোমরা আমার কাছে এসে তোমাদের দুঃখের কথা জানাও। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের এই কষ্টের জীবন থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমার। এসো এসো, আমার সামনে এসো। সেই ভীষণ ঝড়ের মাঝে হঠাৎ চারিদিক থেকে এক খ্যানখ্যানে কণ্ঠস্বরের হাসি শোনা গেল। সেই হাসি কানে আসতেই
আমার কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে, তবু আমি স্থির চিত্তে কঠোর মনে বসে আছি তার অপেক্ষায়। হঠাৎ আমার সামনে যেন শূন্য থেকেই আবির্ভূত হলো এক সাদা শাড়ি পরা প্রেত মূর্তির। তার সারা গা বিভৎস, মুখমণ্ডল যেন আগুনে ঝলসে গেছে। তার মধ্যে কোটরে ঢোকা দুই চোখে আগুনের জ্বলন্ত দৃষ্টি। বল বল, কি চাস তুই? কেন কেন আমাকে আহ্বান করলি? মা, আমি আপনাকে এই কষ্টের জীবন থেকে মুক্ত করতে চাই। আপনি শুধু একবার আমাকে বলুন, আপনি কেন গ্রামের মানুষগুলোকে এমনভাবে মারছেন? আমার কথা শুনে পেশাচিনি অট্টহাস্য করে উঠল। ওরা ওরা সবাই মিলে যখন আমার একমাত্র ছেলেকে পুড়িয়ে মারলো, তখন তখন মনে ছিল না এই কথা? যতক্ষণ না আমি ওই জমিদারের সর্বনাশ করছি, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কাউকে ছাড়বো না। কিন্তু আপনি জমিদারকে আক্রমণ করলেই তো পারেন। জমিদারকেই তো আক্রমণ করতে চাই, ওকেই তো মারতে চাই, কিন্তু ওই কুচক্রী একজন কাপালিককে ডেকে এনে ভীষণ তেজি তাবিজ বানিয়ে ধারণ করে আছে, যার জন্য আমি তার ধারে কাছে যেতে পারছি না। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজকেই জমিদারের তাবিজ তার কাছ থেকে সরিয়ে নেব। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমি জমিদারকে মারবার পর এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাবে। আমি আমি কথা দিলাম। আমি আর দেরি না করে সেই রাতেই জমিদারের সাথে দেখা করবার অছিলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। পরিকল্পনা আমার মাথার মধ্যেই ছিল। জমিদার বাবু বাড়িতে আছেন? আমি গুরুদেবের শিষ্য, গুরুদেব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আমার এক ডাকে জমিদার ঘরের ভেতর থেকে বের হয়ে এলো। তাকে এক ঝলক দেখেই আমার সারা শরীর রাগে কাঁপতে লাগলো। কে তুমি? কি চাও আমার কাছে? হ্যাঁ? আমি আমার কাছে থাকা একটা অকেজো তাবিজ বের করে জমিদারকে দেখিয়ে বললাম, গুরুদেব আপনাকে ওই তাবিজটা খুলে এই তাবিজ ধারণ করতে বলেছেন। তিনি বললেন নাকি আপনার হাতে যে তাবিজটি আছে তার কর্মক্ষমতা শেষ, তাই এই নতুন তাবিজটি আমার হাত দিয়ে পাঠিয়ে দিলেন। আমাকে তিনি বলেছেন আপনাকে আমার চোখের সামনেই তাবিজটি ধারণ করতে। তাই নাকি? দাও দাও, জলদি আমাকে তাবিজটা দাও দাও। এই বলে জমিদার ভীষণ আনন্দিত হয়ে নিজের হাতের আসল তাবিজটি খুলে ফেললেন। আর ঠিক তখনই সুযোগ পেয়ে সেখানে আবির্ভূত হলো পিশাচিনী। শয়তান, আজ সুযোগ পেয়েছি, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। তোর মুন্ডু কেটে দেহের রক্ত গোটা গ্রামে ছড়াবো, গোটা গ্রামে ছড়াবো।
এ কি, এই শয়তানটা কোথা থেকে এলো? তুমি জলদি আমাকে তাবিজটা দাও, জলদি। এই বলে জমিদার করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বৃদ্ধা মায়ের আত্মাকে উদ্দেশ্য করে বললাম, আপনি আর দেরি করবেন না মা, এক্ষুনি আপনি আপনার প্রতিশোধ নিয়ে নিন। শয়তান, তুই আমাকে মিথ্যে কথা বলে আমার রক্ষা কবচ খুলে নিলি। দাঁড়া, তোকে আমি ছাড়ব না। কিন্তু সেই সুযোগ সেই জমিদার আর পেল না। বৃদ্ধার আত্মা তীব্র আক্রোশে জমিদারের দেহকে ক্ষত বিক্ষত করে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিল। তারপর আমাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চিরদিনের মতো উধাও হয়ে গেল। তারপর আর কি, সেদিন থেকে এই গ্রামবাসীরা ভূতের এবং জমিদারের ভয় থেকে রক্ষা পেল। আমাকে অনেকে ভেট চড়াতে এসেছিল, কিন্তু আমি সেসব অস্বীকার করে কুলতলি গ্রাম থেকে বিদায় নিই। সত্যি ঠাকুর মশাই, আপনার জবাব নেই। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এমনই নতুন নতুন আমার গল্প শুনবার জন্য। দেখা হচ্ছে পরের গল্পে। সকলে সুস্থ থাকবেন। ওম শান্তি।